দেশের রাজনৈতিক যে আজকের যে অবস্থা, দেখেন আজকে থেকে ৭ মাস আগে যখন শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা সম্ভব হলো, তখন কি বসে আপনি আজকের যে অবস্থায় আমরা এসে পৌঁছেছি, আজকে তো আমি তো মনে করি একটা ধরনের অচল অবস্থা। আপনি কি তখন চিন্তা করছিলেন যে আমরা এই অবস্থায় এসে দাঁড়াবো? বাস্তবতা আসলে খুবই দুঃখজনক। মানে আমি খুবই একটা আশাবাদী হচ্ছিলাম এই কারণে যে আমরা বলতাম সবসময় যে একটা তৃতীয় শক্তির কথা। তৃতীয় শক্তি আর খুঁজে পাইতাম না। আমরা বন্দী হয়ে গেছিলাম আওয়ামী লীগ, বিএনপির প্রচলিত রাজনীতির হাতের মধ্যে। এর বাইরে যখন নাকি একটা নেতৃত্ব দিল আমরা খুশি হইলাম যে ঠিক আছে একটা নেতৃত্ব দিল, এটা ভালো একটা নতুন উন্মেষ ঘটালো। তার প্রেক্ষিতে তারপরে তারা ভাবলাম যে এই আন্দোলনকে সফল করতে গেলে তারা নিশ্চয়ই ওই বৈষম্য বিরোধী ব্যানারেই তারা সকল রাজনৈতিক দলকে সংগঠিত করবে, তাদের ভিতরে একটা লিয়াজো হিসাবে কাজ করবে এবং একটা গণতন্ত্রের উত্তরণ অর্থাৎ একটা ভালো নির্বাচনের দিকে নেয়ার জন্য তাদের আপ্রাণ প্রচেষ্টা থাকবে। কিন্তু দুঃখজনকভাবে দেখলাম যে আস্তে, আস্তে তারা নিজেরা বিচ্ছিন্ন হয়ে গেল। তারা নিজেরাই বলল যে, "না, আমরা নিজেরাই দল করব।" আমরা নিজেরাই যখন দল করব, একটা দল করতে গেলে কিন্তু একটা তার লম্বা একটা ইতিহাস লাগে। তার লম্বা একটা ঘটনা প্রবাহ অনেক দিক চর্চা করতে, করতে সেটা আসে। হুট করে আ এবং এমন কোনো ভ্যাকুয়াম কিন্তু ছিল না, যেখানে একটা নতুন আ রাজনৈতিক শক্তি আসার মতো। তারপরেও তারা যদি করতেই পারত, রাজনৈতিক দল করা আর একটা হঠাৎ করে একটা মুভ করা। পৃথিবীর বহু দেশে আপনি দেখবেন যে ছাত্ররা, কৃষকরা, শ্রমিকরা একটা গণঅভ্যুত্থান করে ফেলে, ঘটায় ফেলে। বাংলাদেশের আমি বলব যে মুক্তিযুদ্ধটাও আপনি যদি বঙ্গবন্ধুর ওই ৭ই মার্চের ভাষণটা বাদ দেন, স্বাধীনতার পতাকা উত্তোলন, ইশতেহার পাঠ সবকিছু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করছে। ছাত্ররা করে যদি এখন বলে যে, "না আমরা তো কিসের আওয়ামী লীগ, কিসের কি আমরাই আসল।" বা তাজউদ্দিন আহমেদ যদি বলত যে, "না আমরাই প্রধান।" সেটা কিন্তু হয়নি। মানে এইটা হলো কি আমি একটা ঘটনা ঘটাতে পারি। কিন্তু আমি তো মূল একটা স্রোতের অর্থাৎ গত ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষ যেভাবে নিষ্পেষিত হচ্ছিল, নির্যাতিত হচ্ছিল, তারা খুঁজতেছিল যে একটা মুখ। কেউ তাদের পক্ষ থেকে একটা ইয়ে খুলুক, মানে দ্বার উন্মোচন করুক, যে দ্বার দিয়ে একটা মুক্তি আসবে। সেই মুক্তিটা তারা ঘটাইছে। ঘটায় আনানোর পর তারা সেখানে থেমে থাকেনি। তারা নিজেরা যখন নাকি দল করতে গেল, তখন দল করতে গেলে তো তখন অনেকগুলো ফ্যাক্টর কাজ করতে পারে। সেই জায়গায় এসে আমার ধারণা যে তারা হুমড়ি খেয়ে পড়ল। এটার জন্য তাদের আরো অনেক দিন অপেক্ষা করার দরকার ছিল। আস্তে, আস্তে কাজ করতে, করতে ম্যাচুরিটি অর্জন করে তারপরে গেলে ভালো হতো। হুট করে একটা মপ করে একটা ধরেন গণপ্রত্যান ঘটানো আর রাজনৈতিক দল করে এমন কিছু ইস্যু নিয়ে আসলো, যে ইস্যুর সাথে আবার অনেকগুলো রাজনৈতিক দল প্রস্তুত না। তাদের সাথে একটা দূরত্ব তৈরি হলো। আমি মনে করি যে এই জায়গাটা একটা বড় ধরনের একটা ধাক্কা এবং যার কারণে দেখবেন যে আপনি ৫ তারিখের যেই সমর্থন, এমনকি তারপরে যে বন্যার সময়ও তাদের প্রতি যে মানুষের যে আবেগ ভালোবাসা আমি দেখছি টিএসসিতে, এখন কিন্তু সেটা কিন্তু নিম্নমুখী এবং এটা দিনকে দিন কিন্তু আরো নিম্নগামী হচ্ছে। আপনি বিভিন্ন ঘটনায় দেখেন, যেখানেই তারা ইফতার পার্টি করতে যাচ্ছে সেখানেই গন্ডগোল। আজকে দেখলাম যে সিলেটের সমন্বয়ককে গ্রেপ্তার করা হইছে হত্যার চেষ্টার বিরুদ্ধে, ওখানে গন্ডগোল করছে। নাহিদ ইসলাম বরিশালে গেছে, গন্ডগোল। যেখানেই যাচ্ছে ১০ টা জায়গায়, যেখানে ১০ টা জায়গায় যদি যায়, তার মধ্যে দেখা যায় যে ৬ টা, ৭ টা, ৮ টা জায়গায় গোলমাল চলছে। এগুলো তো ভালো লক্ষণ না। এটা তো আদর্শের লক্ষণ না। সেই আদর্শটা কোথায়? যে আদর্শটা ছিল যে সেই গণঅভ্যুত্থান, শেখ হাসিনার পতন। এখন নিজেদের মধ্যেই পদ ভাগাভাগি, ঠেলাঠেলি, কে কার পাশে বসবে না বসবে, গুতাগুতি চলছে। এগুলো তো সবই আমরা দেখছি পর্দায়। এগুলো তো আর লুকোনো কিছু না। পদ বিন্যাস করে তারপরে দল করতে হয়। এভাবে হয় না। আজকাল আমরা দেখতেছি যে একটা জোর করে মনে হচ্ছে যেন একটা দল সামনে আনা হচ্ছে। এটা আমার মনে হয় একটা ভুল সিদ্ধান্ত। এটাই আপনি নিজেও দেখেন, আমি নিজে কিন্তু মাঝে, মাঝে চিন্তা করি। এই যে একটা নতুন একটা দল হলো, দলটা গঠন হলো আজকে এখনো ১ মাস হয়নি। এরই মধ্যে দেখেন এদের কাছ থেকে কিন্তু আমরা এমন কিছুই একটা পাইনি, যার উপর নির্ভর করে আপনি ভরসা করতে পারেন যে হ্যাঁ, এরা অনেক দূর যাবে। অথচ এর মধ্যে কিন্তু সিরিজ অফ এরর, একটার পরে একটা কিন্তু বিতর্ক তারা তৈরি করতে শুরু করেছে। এমনকি সামান্য একটা ঘটনা ওই যে আসিয়ার জানাজায় যাবে, সেখানেও কিন্তু তারা বিতর্ক এক এ এ মানে বেশ কয়েকটা বিতর্ক আপনার দিয়া। সর্বশেষ তারা বিতর্কের জড়ালো কি আরবিকে নিয়ে। যে আরবিকে এই যে মনে করেন এটাকে কেন্দ্র করে একাধিক যে আপনার Facebook স্ট্যাটাস দেওয়া, এগুলো নিয়ে। এই যে আরবির সঙ্গে যে মুখোমুখি করে দেওয়া, আরবির সঙ্গে যে একটা বিতর্কে জড়ায়ে পড়া, এটাকে নিয়ে আপনার মূল্যায়নটা। দেখেন এটা তো মানে খুবই দৃষ্টিকটু ব্যাপার হচ্ছে।
যে দেখেন আমরাও যখন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্স করছি, নজরুল ক্যান্টিনে বসছি, আমার অনেকদিন আমি তখনকার ডাকসুর জিএস জিয়াউদ্দিন বাবলু, ভিপি আখতারুজ্জামান, মাহমুদুর রহমান মান্না, উনারা অফিসে যাইতেন রিক্সায় করে। সেই রিক্সার সঙ্গী কখনো কখনো আমি হইতে পারছি। তাদের জীবনযাপন চালচলন ছিল একেবারেই অন্যরকম। আমরা পরের ধাপের যে রাজনীতিটা দেখলাম, একটা ভয়ংকর একটা রাজনীতি দেখলাম। যে ছাত্র নেতাদের ভোগ বিলাস, তাদের টাকা পয়সা, তাদের যে মানে ক্ষমতার জোর। আমরা তার বিপরীতে আমরা একটা চিন্তা করলাম যে হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদ ইসলাম তারা খুবই ভোলা ভালা সাধারণ টাইপের, একদম ভিতর দিক থেকে তারা উঠে আসছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখতেছি যে ওই যে হেলিকপ্টারে করে ত্রাণ বিতরণ ২১টা জেলায়। কেন ত্রাণ বিতরণ? সিট কি বলে খালি ছিল, আমি উঠে পড়লাম। কেন? সিটে তো মানে এরকম কেন? তারপরে তাদের যেই গাড়ি ঘোড়ার যেগুলি দেখা যাচ্ছে, এইগুলি তো এই রাজনীতি তো আমরা দেখছি। এগুলি তো আমাদের ভালো লাগে নাই। এইজন্য তো আমরা নতুন কিছু খুঁজতেছিলাম। সেই খোঁজাটা আমরা কিছু পাইতেছি না। যে এমন একটা মানে ধরেন আমি সিদ্ধান্ত নেব যে আমি একটা নতুন একটা আদর্শ, নতুন একটা এতে যাব। তো আমি যখন দেখছি চোখের সামনে এই দৃশ্যগুলো, তখন আমি কিভাবে আকৃষ্ট হব? তাহলে তো আমার ওই প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে, তো সেখানেই থাকবো। আমি নতুন জায়গায় যাব কেন? কি কারণে যাব? তারপরে সত্যি কথা বলতে কি আপনাকে আমি বলি, ৫ই আগস্টের যে ঘটনাটা আমি পছন্দ করছি, সেটাকে একটা উৎসব মনে হইছে। তখন আপনি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছেন, এইটা ভাঙছেন, তার ভাস্কর্য ভাঙছেন, সবকিছু করছেন। আপনি ৫ই ফেব্রুয়ারির এই ঘটনাটা আপনি কিভাবে সাপোর্ট করলেন? আপনি এই মবটা কেন তৈরি করলেন? এটা কি ভালো হইলো? এটি কি ওইটার সাথে এটা যায়? যায় তো না। আপনি করে ফেললেন। একটা গভর্নমেন্ট, একটা সিটিং গভর্নমেন্টের সামনে, চোখের সামনে পুলিশ বা সেনাবাহিনীর সামনে আপনি বুলডোজার দিয়ে ভাঙতেছেন। ৩২ নম্বর ৩২ টা জেলায় আপনি ভাঙচুর করলেন। সরকার নীরব থাকলো। তাহলে সরকারের আর অস্তিত্বটা থাকলো কোথায়? তাহলে সরকার আপনি যেটা বলতেছেন না, আসলে সরকার কে চালাচ্ছে? সরকার তো চালানোর কথা এই ছাত্রদেরই। তারা সরকারকে সাপোর্ট করবে, তারা রাজনৈতিক দলগুলোকে সাপোর্ট করবে একদম স্বেচ্ছাসেবকের মতন করে। তখন না আমি আস্তে উদ্বুদ্ধ হব যে না, এরা তো শুধু বিপ্লবই করে নাই, এরা তো মানে দেশের আবার রিভিউ করার ক্ষেত্রেও একটা অবদান রাখতেছে। এখন দেখি সবার সাথেই তাদের বিরোধ। এইভাবে তো মানে কি হচ্ছে যে আমাদের একটা স্বপ্ন, সেই স্বপ্নটা একটা ভেঙে যাচ্ছে। এবং এই স্বপ্নটা ভাঙা মানে কি? আমি তো তখন এখন সত্যি কথা বলতে কি, এখন যা কি বললাম, আমি বিভিন্ন চ্যানেলে যাই না এই কারণে যে আমি এত বেশি হতাশ যে কি বলবো? কার জন্য এই ২, ২.৫, ৩ বছর ধরে একটা নতুন কিছুর জন্য আন্দোলন করলাম। নিজের মানে অবস্থান থেকে আমি ভিডিও করে একটা ফ্যাসিবাদের পতন ঘটালাম। নতুন একটা আ দৃশ্য দেখার জন্য। সেই দৃশ্যটা তো আমি দেখতে পাচ্ছি না। নতুন যারা আসলো তারা হতাশ করলো। পুরনো যারা আসবে তারা কি করবে আমি এখনো জানি না। কারণ পুরনোদের ইতিহাসও তো ভালো না। তো সুতরাং নতুনরা যদি একটা পরিবর্তন ঘটাইতে পারতো, তারা রাজনৈতিক একটা প্রেশার গ্রুপ হিসেবে, যেমন আমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করি। তেমনি তারাও যদি একটা প্রেশার গ্রুপ হিসেবে যদি কাজ করতো, ভালো হইতো। কিন্তু তারা এখন হয়ে গেল একটা আধার সরকারি দল। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে থানায় তারা, ভূমি অফিসে তারা, বিভিন্ন জেলা প্রশাসনের অফিসে তারা, হাসপাতালে যাচ্ছে, হাসপাতালের তত্ত্বাবধায়কের রুম বন্ধ করতেছে, বলে জজকে বলতেছে যে তুমি ভাগো। তারপরে ডিসি কি হবে, এসপি কি হবে? নো, এটা তো তাদের কাজ না। এইসবের মধ্যে মানে তারা একটা ক্ষমতার অংশীদার হওয়াতে এবং আধা সরকারি একটা অবস্থানে চলে আসাতে আমি মনে করি যে এইটা একটা ডিজাস্টার হচ্ছে। এবং সুদূর মানে আগামীতে যে একটা নতুন শক্তির উন্মেষ হবে, অভ্যুদয় করবে, সেই স্বপ্নটা কিন্তু আর দেখা যাচ্ছে না। তারপর শেষ তারা যে আর্মির সাথে মুখোমুখি অবস্থানে গেল, আর্মি চিফ কি নিয়ে কথা বল, এইটা কি আপনি কি ভাবলেন? এটা কি ঠিক? এটা তো সাংঘাতিক গরিত অপরাধ, অন্যায় করছে। আমি তো মনে করি যে ওই প্রতিষ্ঠানের এমনিতেই মানে মানে এই লেভেলে তো মানে ডাকা উচিতই হয়নি। তারপরও তারা একটা উদারতার সাথে বিভিন্ন বর্তমান পরিস্থিতি, আইন শৃঙ্খলা, সামনের একটা পরিবর্তন, নির্বাচন, এগুলো নিয়ে যেহেতু তারা মানে ৫ তারিখ থেকে তারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, প্রশাসনের সাথে তারা যুক্ত হয়ে গেছে। এখন তাদের এটাকে তো অস্বীকার করা যাচ্ছে না। তারা তো আর ডিক্টেট করতেছে না। তারা তো বলতেছে না যে তুমি এটা করতে পারবা না, ওইটা করতে পারবা না। সেটা তো বলতেছে না। তো একটা তারাও মনে করতেছে যে দেশের আবার একটা পরিবর্তনে তাদের একটা হয়তো ভূমিকা আছে। সেই হিসেবে হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলে। কিন্তু দেখেন এখন পর্যন্ত কোনো আমি তো নিজে জানি যে অনেক রাজনৈতিক দলের নেতারা গেছে, কথা বলছে। কিন্তু ওই কথা ওখানেই রইছে। এমনকি আমাদের সাথে ব্যক্তিগত আলাপ চর্চার ক্ষেত্রেও
তারা কথা বলার ক্ষেত্রে খুব সাবধানে কথা বলছে, ডিটেলস বলেনি। কিন্তু হাসান তাবতুল্লাহ এবং সার্জিস আলম তারাই নিজেরাই আগ্রহ করে মানে গেল যে এমন একটা মানে তথ্য দিল যে তথ্যের সাথে আর মিলতেছে না। তাদেরই যে সহকর্মী সার্জিস আলম বলতেছে যে না, এটা তো মানে আমরা আগ্রহ প্রকাশ করে গেছি অ্যাপয়েন্টমেন্ট মানে মানে বৈঠকে বসতে চাইছি বলে আমরা গেছি, আমাদেরকে ডাকেনি, কে বলেনি যে না এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচন করবে এবং আসন ভাগাভাগি যেটা কথাটা বলছে, এটা তো একেবারেই বলছে যে মানে এই ধরনের আলোচনা, পুরো আলোচনাটাই বলছে যে এটা মানে ইনফর্মাল, ইনফর্মাল আলোচনাটাকে নিয়ে এসে একেবারে মনে হচ্ছে যেন মানে আর্মি একটা মানে কোন একটা ষড়যন্ত্রের অংশ কাজ করতেছে, সেনা প্রধানকে এভাবে বিতর্কিত করা, এইটা একেবারেই মানে মানে একটা এমন একটা পরিস্থিতি করলো, এটা কোনো রাজনৈতিক দল দেখবেন যে আমি বিশ্বাস করি যে সাপোর্ট করবে না। কারণ এটা যেটা নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে যে এটা শিষ্টাচার বহির্ভূত একটা কাজ হয়ে গেছে। আপনি পারেন না, ইনফরমাল আমরা অনেক কথাবার্তা বলি। যেমন আপনার মনে আছে, আপনিও তো গেছেন ওই যে রাষ্ট্রপতির কাছে, আমিও গেছি। তো ওটা গেছি, কথাবার্তা বলছি, কেন অনেক ইনফরমাল কথাবার্তা হয়েছে। তো আমি যদি এসে যদি এখন ভিডিও করা শুরু করে দিই, বলি যে এই হয়েছে, তো এটা কি উচিত হবে? উচিত হবে না তো। তো হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিয়ে দিল, সেটা তার দলীয় ফোরামে আলোচনা করতে পারতো। দল সিদ্ধান্ত নিত যে সেনাপ্রধান তো এই কথা ভাবছে, আমরা এটা পক্ষে আমরা থাকবো না, আমরা বরং এই মানে আওয়ামী লীগ ফ্যাসিলিটি সত্যি কোনো ফর্মে আমরা মানবো না, এই মুভমেন্ট আমরা শুরু করি। এটাই আপনি শত্রু বানায় আপনি কি ফায়দা তুলতে চান? কেন তুলতে চান? এটা তো হলো না। আগে পার্টির ফোরামে আপনি আলাপ করেন। আবার এটাও ঠিক, তাকে বিরোধিতা করতে যে নাসিরুদ্দিন পাটোয়ারি বা সার্জিস আলম যে বক্তব্য দিল, তাহলে তো দলই থাকে না। দলে তো ভাই আছেই ৪-৫ জন। তার মধ্যে যদি মানে ২ জন বিরোধিতা করলো, হাসনাত আব্দুল্লাহ, এখন যখন এই ইস্যু নিয়ে যখন ওরা মিটিং এ করবে, তখন তো মিটিং এ হাতাহাতি মারামারি হবে। এবং আমি বললাম যে পরিস্থিতি আগামী ১ থেকে ২ মাসের মধ্যে এই দলের ঐক্য থাকবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ ন্যূনতম এইটুক যাদের নেই যে কথোপকথন, ব্যক্তিগত আলাপচারিতা এটা পাবলিক করতে নেই, এইটুক যাদের বোধ নাই, তাদের তো অনেক কিছুতেই বোধ নাই। তো আমি খুবই মানে ডিসঅ্যাপয়েন্টেড এই তাদের এই আ আচরণটা। ওখানে কি আলোচনা হইছে না হইছে সেটা সেনাপ্রধান জানেন, তারা জানেন। আমরা তো জানতে চাইনি। আমরা কি বলছিলাম বা তারা কি বলছে যে আমরা যাচ্ছি, যে আমাদের ওই ১১ তারিখ বেলা ২:৩০ সময় মিটিং আছে। আমরা মিটিং থেকে ফিরে এসে আমরা ব্রিফ করব। এটা তো প্রোটোকলের সঙ্গে যায় না। কারণ অন্যরা যদি আগ্রহ সেনাবাহিনীতে যদি আগ্রহ প্রকাশ করা হতো, তাহলে তো দলীয় প্রধান যিনি আছেন আহ্বায়ক অথবা তাদের তারা তো ৩য় সারির নেতা। ওনারা ডাকবেন কেন? এটা তো হয় না। যাই হোক, অনেক ধন্যবাদ জনাব মোস্তফা ফিরোজ। আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে কিছু বিষয় বললেন, যেগুলো নিয়ে আমরা আলোচনা হচ্ছিল। দেশের মানুষ কিন্তু এখন এগুলো নিয়ে ভাবছে যে কেন এমন হচ্ছে? এমন তো হওয়ার কথা ছিল না। আমাদের কি প্রত্যাশা ছিল? সে বিষয়ে প্রিয় দর্শক আপনারা শুনলেন জনাব মোস্তফা ফিরোজের ব্যাখ্যা। আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন। আগামীতে আবার কথা হবে।